সামনে তাকিয়ে আছে আমার দিকে। আমিও ঈশানকে এইভাবে দেখে কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, পরে আবার চোখ সরিয়ে নেই। ভাইয়া ঈশানের পায়ে চিমটি দেয় আর ঈশানের কানের সামনে গিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? আজ প্রথম দেখলি নাকি? ঈশান থতমত খেয়ে যায় ভাইয়ার কথা শুনে। ভাবি যখন ঈশানের প্লেটে ভাত দিচ্ছিল তখন ঈশানকে আস্তে করে বলে, রাতে দেখো মন ভরে, এখন খাও। তখনও ঈশান আমার দিকে অপলকে তাকিয়েছিল। ভাবি ঈশানকে আমার পাশে গিয়ে বসতে বলল। ঈশান তখন উঠে গিয়ে আমার পাশে বসে। ভাবি ভাইয়ার পাশে বসে পড়ে। সবাই খাওয়া শেষ করে, কিন্তু আমি খাচ্ছি না। মিসেস মির্জা বললেন, এটা খাচ্ছ না কেন? বসে আছো যে? ঠিকই তো। ইহিতা, কি হয়েছে? খাচ্ছ না কেন? রান্না ভালো হয়নি? না আসলে কি হয়েছে বলো। আমি নিজের হাতে খাইনি কখনো, চামচ ধরতেই আনইজি লাগছে। ও এই কথা। ঈশান, ইহিতাকে খাইয়ে দে। না আমি খেতে পারবো না, পারবে না। ততক্ষণে খাবার খেয়ে আম্মু আর পাপা টেবিল থেকে উঠে গেছেন। ইহিতা খুব আনইজি ফিল করছিল, ঘেমে যাচ্ছে পুরো ইহিতা। আমি ঈশানকে ধমক দিয়ে বললাম, তোমার ভাইকে বলে শোনো না ঈশান? শুনেছি, দিচ্ছি তো। ইহিতার প্লেট হাতে নিয়ে আমি হা করতে বলি ইহিতাকে। ইহিতা কিছু বলে না, সে আমার হাতে খাবে না এইটাই বোঝাতে চাইছে। আমি বুঝেও না বোঝার ভান করে ইহিতাকে জোর করে খাইয়ে দেই। ভাইয়া তখন ভাবিকে বলল, আমিও তোমায় খাইয়ে দিই, হা করো। তিনি হেসে দেয় আর আমার হাত থেকে খাবার খায়। তিনি ইহিতাকে বলছে, এখন খেতে পারছো? ইহিতা বললো শুধু। খাওয়া শেষ করে সবাই উঠে গেল। আয়মান ডেকোরেটরদের সাথে কথা বলছে আর বাসর সাজানোর ব্যাপারে। আমার পছন্দ মতো ঈশানের ঘরকে সাজানো হয়েছে। ইহিতা আমার ঘরে ছিল আর ঈশান বসেছিল। সন্ধ্যায় ইহিতার বাবা মির্জা প্যালেসে আসলেন। ঈশানের উপর প্রচন্ড রেগে যান উনি। তারপর আয়মান ওনাকে বোঝায়, কিন্তু উনি মানতেই চাচ্ছেন না। কেন চাচ্ছেন না সে কারণও বলছেন না। তখন আব্বু আর বাবা চৌধুরীকে বোঝান, তবু উনি শান্ত হতে পারছেন না। ইহিতা চলে যেতে চায় বাবার সাথে, কিন্তু ঈশান ইহিতার হাত ধরে আছে খুব শক্ত করে। ইহিতার হাতে ঈশানের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। কোনোভাবেই ছাড়াতে পারছেন ইহিতা নিজেকে ঈশানের কাছ থেকে। ঈশান তখন চৌধুরীকে বলল, বাবা, ও এখন আমার স্ত্রী। আপনার থেকে বেশি অধিকার এখন আমার ওর উপর। আপনি মানুন বা না মানুন, ইহিতা কোথাও যাবে না। অব্র, তুমি কেন বুঝছো না? এটা সম্ভব নয়। কেন নয়? আমার কি অর্থ কম নাকি আমি অশিক্ষিত? এসবের কথা বলছি না আমি। আপনি যাই বলুন আর না বলুন, ইহিতা এখন আমার, আর ও আমার কাছেই থাকবে। ওকে, এখানে আমারও আর কিছু করার নেই, কিন্তু পরে আফসোস করো না যেন। ইহিতার বাবা কাঁদছিলেন তখন। কোনো আফসোস হবে না। আর আফসোস কেন হবে? ভালোবাসাকেই তো বিয়ে করেছি। দেখে রেখো ওকে। মির্জা সাহেব, দেখে রাখবেন আমার মেয়েটাকে। কখনো চুল পরিমাণ কষ্ট দেয়নি ওকে। আপনি চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আমরা আছি। এরপর ইহিতার বাবা চলে গেলেন। ইহিতা কাঁদছিল বাবার কান্না দেখে। ইহিতার চোখে পানি আমি এই প্রথম দেখলাম। আমি ইহিতার চোখের পানি মুছে দিলাম আর হাত ছেড়ে দিলাম। আমি ইহিতার হাত ছেড়ে দেই। ইহিতার ফর্সা হাত নীল রঙের হয়ে গেছে। আমি দেখে ভয় পেয়ে যাই। ভাবি মলম নিয়ে আসে তাড়াতাড়ি করে। আমি মলম লাগাতে যাব, তখন ইহিতা বলে, লাগবে না, ব্যথা পাইনি আমি। এই কথা বলে আমি উপরে চলে যাই। ঈশানও মলম নিয়ে পিছু পিছু আসে। আমি গেস্ট রুমে গিয়ে বসি আর চাদর খামচাচ্ছি জেদে। ঈশান এইটা দেখে বুঝতে পারলো আমি অনেক রেগে আছি। ঈশান আমার সামনে আসলো, আমার হাত টান দিয়ে নিজের পায়ের উপর রাখে। কি হচ্ছে কি? ইহিতা প্লিজ মলমটা লাগাতে দাও। আমি সরি, বুঝিনি এমন হয়ে যাবে। ডোন্ট টাচ, জাস্ট লিভ মি অ্যালোন। ইহিতা প্লিজ। নো, আই এম অল রাইট। যা ইচ্ছে হয় আমাকে বলো, কিন্তু মলমটা লাগাতে দাও হাতে, নয়তো ব্যথা করবে আর ফুলে যাবে। যাক, তুই হ্যাপি হবি তো তখন। ইহিতা, এটা কি ধরনের কথা বলার স্টাইল? সরি, পারমিশন না নিয়ে আসার জন্য। আরে না বৌমনি, পারমিশন কিসের? বসো। এই ঘরে কেন তোমরা? তোমাদের ঘরে যাও। না, আমি এখানেই থাকবো, ওই ঘরে যাব না। ঈশান, বাইরে যাও তো, আর এটা দিয়ে যাও, আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু বৌমনি। যাও। আচ্ছা যাচ্ছি। ঈশান চলে গেল। আমি ইহিতার পাশে বসে ইহিতার হাতে মলম লাগিয়ে দিচ্ছি আর ইহিতাকে বলছি, জানো ইহিতা, স্বামী হচ্ছে মেয়েদের শ্রেষ্ঠ অলংকার। না। একটা মেয়ের যখন বিয়ে হয়, তার বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রাগ অভিমানের সাথী সব যে স্বামী হয় সেটা জানো? না। যখন ওর আর আমার বিয়ে হয় তখন আমি কেবল ইন্টার পরীক্ষা দিয়েছি।
আর ও তখন ইউরোপিয়ান 8টা কান্ট্রির লিডারশিপে। আর এখন ও তো পুরো ওয়ার্ল্ডেরই। তো বুঝতেই পারছো ওর আর আমার বয়সের গ্যাপটাও 8 বছরের। সে যাই হোক, যেদিন ওর আর আমার বিয়ে হলো সেদিন আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম এই বাড়িতে এসে। তখন আম্মু আর ও মিলে আমায় নর্মাল করলো। যখন ওর সাথে আমাকে ওর ঘরে নিয়ে আসলো তখন তো আমি যাবো না বলে একদম ফ্লোরে বসেছিলাম। এটা দেখে ঈশানা আরো হাসছিল। ঈশান ওকে বারবার বলছিল, পৌমনি আসলেই পিচ্ছি রে ভাইয়া। ও তখন আমার সামনে এসে বসে হাত ধরে বলে, আমি আছি তো, কিচ্ছু হবে না। এই 6টা বছরে কথা আমার কানেই বেজেছে শুধু। তখন ঈশান আর ইরাশা হচ্ছে ঈশানের কাজিন, আমায় ঘরে দিয়ে আসলো। ও ঘরে এসে আমাকে বলল, তিন্নি, যেদিন তোমার মাইন্ড সেট আপ হবে আর যেদিন আমায় ভয় পাবে না, ঠিক সেই দিনই তোমার কাছে অধিকার চাইব, এর আগে নয়। বিয়ের 1.5 বছর পর আমাদের নতুন করে পথ চলা শুরু হয়। আর এই 1.5 বছরে ও একবারও আমাকে স্পর্শ করেনি। কিন্তু এখন বুঝি কে অপরাধ করেছে আমি ওর কাছে। 1.5টা বছরও আমার সব কিছু সহ্য করেছে, এখন পাগলের মতোই ভালোবাসে। কি বুঝলে বলো তো, কেন আমি এই কথা বললাম তোমাকে জানো? না। আমি চাই তুমি যাতে এই ভুলটা না করো। হতে পারে তোমাদের বিয়েটা অস্বাভাবিকভাবে হয়েছে, কিন্তু এটা ভুলে যেও না, ঈশান শত হলেও তোমার সারা জীবনের সাথে, তোমার বন্ধু। বৌমনি, ওর নাম আমি শুনতে চাই না, প্লিজ ওর নাম বলো না। পরে আফসোস করো না ইহিতা। কখনোই না, ওর জন্য আফসোস আমি মরে গেলেও করব না। একদিন বুঝবে ঈশানকে, সেদিন খুব বেশি দূরে নয়। আর পাপা আম্মু বাসায় থাকে, তাই আমি চাই অন্তত সবার সামনে তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, ওর সাথে ঘুমাও। ইম্পসিবল বৌমনি। ইহিতা, এই পরিবারে একটা সম্মান আছে। একটু ভুলের জন্য পাপা কথা শুনবে, ও কথা শুনবে, ঈশান কথা শুনবে, সেটা কি ভালো হবে বলো? তাহলে আমাকে কি ওই স্টুপিডটার সাথে ঘুমাতে হবে? হ্যাঁ ইহিতা, সেটা তুমি না চাইলেও করতে হবে, কিচ্ছু করার নেই। বৌমনি, আমি পারবো না। চলো আমার সাথে। আমি ইহিতাকে হাত ধরে ঈশানের ঘরে নিয়ে যাই। ঈশান তখন ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে দেখছিল। আমি ঈশানকে ডাকি, ঈশান এসে দাঁড়ায় আমার সামনে। আমি ইহিতার হাত ঈশানের হাতের উপর রেখে বলি, সারা জীবন দেখে রাখতে পারবে তো? পারবো। হ্যাভ এ নাইস মোমেন্ট, বাই। এই কথা বলে আমি চলে গেলাম দরজা লক করে দিয়ে। আমি তখনই একটানে ঈশানের হাতের উপর থেকে আমার হাত সরিয়ে দূরে দাঁড়ালাম। ইহিতা, চিন্তা করো না, আমি কাপুরুষ নই যে তোমায় ছুবো তোমার অনুমতি ছাড়া। ইহিতা কিছু বলল না। ইহিতা, বসো, আজকে তোমায় কিছু কথা বলি। না, আমি কিছু শুনতে চাই না তোর মুখ থেকে। শোনা যে দরকার তোমার, বোরিং কিছু বলবো না। এরপর ইহিতার ড্রেসিং টেবিলের সামনের টুলে বসলো আর আমি ইহিতার বিপরীতে সোফায় বসলাম, দূরত্ব কয়েক হাতের। আমি ইহিতার দিকে তাকিয়ে বলি, প্রথম দেখেছিলাম 11ই জানুয়ারি 2013 বিকেল 5:56 এই লন্ডন থেকে এসেছি, বাংলাদেশে 3 দিন হবে। তুমি এসএসসি দিবে। ভাইয়ার সাথে মার্কেটে গিয়েছিলাম বৌমনির জন্য গিফট কিনতে। সিটি ম্যাক্সের পাশের দোকানে ছিলে তুমি। বের হওয়ার সময় তোমার দিকে চোখ যায় আমার। হোয়াইট টি শার্ট, ব্ল্যাক জিন্স আর স্ট্রেট করা চুলগুলো একদম খোলা, সাথে তোমার বাবা ছিল। আমি এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিলাম। তখন ভাইয়া বলল, এমন করে কি দেখছি? আমি বললাম, একটা পরীকে। তখন ভাইয়া হেসে দিল আর বলল, ওই মেয়ের ডিটেলস আমার জানা, বাসায় চলো বলছি। আমি তখন ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, কিভাবে চিনো? ভাইয়া বলল, আশরাফ চৌধুরী মেয়েকে সবাই চিনে। তখন ভাইয়া সব বলল, তোমার জেদ, তোমার অহংকার, তোমার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড সম্পর্কে। আমি তখন ভাইয়াকে প্রমিস করেছিলাম ওকে আমি আমার করব। তখন থেকে শুরু হলো আমার ভাবনা তোমায় নিয়ে। যতই ভাবতাম ততই ভালো লাগতো। লন্ডনে আমার রুমে তোমার ছবি লাগানো, সেইগুলো দেখতাম আর ভাবতাম কবে তুমি বড় হবে। যখন আমার পিএইচডি কমপ্লিট হলো তখনই ভাইয়াকে বলে প্ল্যান করে তোমার ভার্সিটিতে যাই। প্রিন্সিপাল স্যার সব জানেন। আর যেদিন তোমায় চর মেরেছিলাম সেই দিন আমি নিজের হাত কেটেছি। এই দেখো। ইহিতার সামনে হাত বাড়িয়ে দিয়ে, বৌমনি খুব বকেছিল সেই দিন যখন তুমি আমার দেওয়া ড্রেসটা কেটে ফেলেছিলে। তখন অনেক রাগ হয় আমার, আর তাই আমি তোমাকে এইভাবে বিয়ে করে নিয়ে আসি। বলো, আমার ভাবনা আর আমার কাজে কি কোনো ভুল ছিল? একটাই তোর ভুল, সেইটা আমায় ভালোবাসা আর বিয়ে করা। সেই ভুল তুমি চাইলে শুধরে দিতে পারো। মরে গেলেও না, কখনো তোকে মেনে নিব না আমি। শুনেছিস তুই? তাহলে তো আমার পাগলামি অ্যাপ্লাই করতে হবে আমার বউয়ের উপর। হাউ ডেয়ার ইউ! তোর বউ কে? এই সুন্দরী আর পরীটা। চলো ঘুমাবে। তোর সাথে না। হ্যাঁ, আমার সাথেই, আর আমার বুকের উপরে। হোয়াট? ইহিতাকে আমি কোলে তুলে নিলাম। ইহিতা আমার পিঠে মারছে ওকে ছাড়ার জন্য, কিন্তু আমি শুনছি না। আমি ইহিতাকে ফুল দিয়ে সাজানো বিছানায় শুয়ে দিলাম। ইহিতা এক সাইড হয়ে শুয়ে পড়লো। আমি বিছানায় শুই আর ইহিতাকে টেনে ওর পাশে নিয়ে আসি। আমাকে তুই টাচ করবি না। তুই তোর মতো থাক আর আমায় আমার মতো থাকতে দে।
না, তোমায় টাচ করার পুরো অধিকার আছে আমার, কিন্তু এখন যদি তুমি চুপচাপ আমার কাছে না ঘুমাও তাহলে তোমার সাথে নেক্সট ডে যা করব তার জন্য তুমি প্রস্তুত থাকবে না ইহিতা। সো বুঝতেই পারছো কি করব। ঈশান, তুই আমাকে তুলে নিয়ে বিয়ে করেছিস বলে আমার সব স্বাধীনতা আর চাওয়া পাওয়া হরণ করে নিসনি। আমাকে আমার মতো থাকতে না দিলে অবস্থা তোর আরো খারাপ হবে। ইহিতা চুপ করো, পাশে ভাইয়া ডুম, এত রাতে চেঁচালে তারা কি ভাববে? হোয়াট দ্য, আমার বুক সেলফ অফ মরিয়াম, মুখে হাত দিয়েছিস কেন? ঘুমাও তো, আর যেভাবে আছো সেইভাবেই ঘুমাও। ঈশান, ছাড় আমায়। এই মেয়ে তো আমার কথাই শুনছে না। স্কচ টেপ নিয়ে আসবো এখন, দেখো। তুই আমায়, আমি কিছু বলার আগেই ঈশান আমাকে কিস করে দেয় আর আমি চুপ হয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকি ঈশানের দিকে। আর ঈশান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আমি আনইজি তো ফিল করছি, সাথে রেগেও আছি। এই ছেলে পেয়েছেটা কি? যখন ইচ্ছে আমায় মারবে আর যখন ইচ্ছে আমায় কিস করবে। আমি সব রাগ একসাথে করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে জেগে দেখি ঈশান এখনো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আর আমার গলায় ঈশানের মুখের খোঁচা খোঁচা দাড়ি লাগছে। আমি একটু সরে গিয়ে উঠতে যাই, তখন দেখি আমার শাড়ির আঁচল ঈশানের পিঠের নিচে। আমি লজ্জায় শেষ হয়ে যাই। এই ঈশানকে ডাকলেই তো উঠে যাবে, এইভাবে আরো লজ্জা পাবো। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ঈশানের প্রতি রাগ হচ্ছে, কেন আমাকে জড়িয়ে ধরতে গেল। আমি নড়াচড়া করতে থাকি অস্থিরতায়। ঈশানের ঘুম ভেঙে যায় নড়াচড়াতে। ঈশান দেখে আমি জেগে গেছি আর কাপড় চোপড় ঠিক নেই, শাড়ি পরার অভ্যাস নেই। তাই ঈশান আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আমার তো তখন রাগে গা জ্বলতে থাকে। আমি একটানে শাড়ির আঁচলটা পরে বিছানা থেকে উঠে শাড়িটা ঠিক করতে থাকি। পারছি না ঠিক করতে, আবার সব খুলে যাচ্ছে। আমি হাতের উপর মাথা রেখে মায়াবী দৃষ্টিতে দেখছি ইহিতার কর্মকাণ্ড আর হাসছি। আওয়াজ না করে হাসছি যাতে ইহিতা শুনতে না পায়। ইহিতার সিল্কি চুলগুলো জট করে আছে, গয়নাগুলো উলটপালট হয়ে সরে গেছে। ইহিতা যত শাড়ি ঠিক করেছে ততই খুলে যাচ্ছে। ইহিতা এবার প্রচণ্ড ক্ষেপে যায়, শাড়ি ফেলে দিয়ে বিছানায় বসে পড়ে। আমার দিকে একবারও তাকাচ্ছে না ইহিতা। আমি বিছানা থেকে উঠে ইহিতাকে দাঁড় করাই আর ইহিতার শাড়ি ঠিক করে দেই। ইহিতার চুল ঠিক করে দেয়। ইহিতা বিরক্ত হয়ে সহ্য করলো। ইহিতা রেডি হয়ে ভাবির কাছে গেল। ভাবি টেবিলে খাবার সার্ভ করছিল আর ভাইয়া কফি খাচ্ছিল। ইহিতা ভাবিকে বলল, গুড মর্নিং বৌমনি আর গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ইহিতা। দুজন একসাথে বললাম। ঈশান কই? জানি না। আচ্ছা বসো তুমি। ইহিতা বসে পেপার পড়ছিল। ইহিতার বাবা আসলো। বাবাকে দেখে ইহিতা দাঁড়িয়ে যায় আর জড়িয়ে ধরে। চৌধুরী সাহেব আমার হাতে এক ব্যাগ ওষুধ দিয়ে যান, কিন্তু সবগুলোর নাম ওঠানো। আমি অবাক হয়ে যাই। আঙ্কেল, এই মেডিসিনগুলো কেন? ইতিরাকে প্রতিদিন 2টা করে খাইয়ে দিও, মনে করে প্লিজ। আমার মামিটাকে দেখো। কিন্তু আঙ্কেল, এতগুলো মেডিসিন, তাও নাম ছাড়া। আর কিসের ওষুধ এগুলো? আমার বোঝ হওয়ার পরেই দেখছি বাবা প্রতিদিন 2টা করে এই ওষুধ আমায় খাওয়ায়, কিন্তু কোনো দিন বলেনি কিসের ওষুধ। আঙ্কেল বলেন কিসের ওষুধ? এত কিছু বলতে পারবো না, আমার অফিসের টাইম হয়ে গেল, যেতে হবে। আর ওষুধগুলো খাইয়ে দিও প্লিজ। এ কথা বলে হনহন করে বেরিয়ে যায় ইহিতার বাবা। আমি আর আইমান দুজনের দিকে তাকিয়ে আছি। ইহিতা ওষুধগুলো নিয়ে ঘরে চলে আসে। ঈশানকে কেউ কিছু বলল না, সবাই নর্মালি নিল ব্যাপারটা, কিন্তু আমার মনে খটকা লেগে গেল। আমি সবাইকে খাবার সার্ভ করলাম, সবাই খেয়ে দিয়ে উঠে গেল। আমি আইমানকে বললাম ইহিতার ব্যাপারটা। আইমান আমাকে বলল, হবে হয়তো কিছু, বাদ দাও, খেতেই পারে। আমিও আর মাথা ঘামালাম না। আমি ইহিতাকে ওষুধ খেতে বললাম। ইহিতা ওষুধ খাওয়ার পর আমি ইহিতাকে ছবির অ্যালবাম দেখাতে বসলাম। পাশে ঈশান বসে জুস খাচ্ছে। আইমান অফিসে। আমি ইহিতাকে আগে আমাদের বিয়ের ছবি দেখালাম। ইহিতা হাসছে আর দেখছে, আর ঈশান ইহিতার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এরপর আমি ঈশানের ছবি দেখালাম ইহিতাকে। আমি হা হয়ে দেখছি আর পাতা উল্টাচ্ছি। অনেক সুন্দর লাগছে ঈশানকে। এরপর আমি আর চোখে ঈশানকে দেখলাম। এমনিতেও ঈশান দেখতে মাশাআল্লাহ। একটু পর ঈশানের ফোনে ঈশানের বেস্ট ফ্রেন্ড নাদিরা কল করলো। ঈশান আমার আর বৌমনির সামনেই ফোন রিসিভ করলো। হ্যালো নাদিরা, কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। বাংলাদেশে আসছিস কবে? তাড়াতাড়ি আয়। এসব শুনে আমি রাগে দাঁড়িয়ে যাই। এরপর আমি সেখান থেকে ঘুরে চলে যাই আর ওয়াশরুমে গোসল করতে ঢুকি, কিন্তু কোনো কাপড় নিয়ে যাইনি। আমার সেই খেয়াল ছিল না। ডাক্তারের কথা শুনে আমি মাটিতে বসে পড়লাম আর হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। ইহিতার বাবা চশমা খুলে ফ্লোরে বসে পড়লেন। আমি একদম নিস্তব্ধ হয়ে গেছি। আমার কি বলা উচিত বা কি বলবো সেটাই জানি না। কেবিন থেকে নার্স এসে ডাক্তারকে বলল, স্যার, পেশেন্ট তার বেবিকে দেখতে চাইছে, কি করব? যা করতে চাইছে করতে দাও, আটকিও না। আশরাফ,
হিয়াকে হসপিটালে নিয়ে আয়। ভাইয়া